গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালোই আছেন সবাই। আজকে পড়ছি নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প। গল্পের নাম একটি প্রেমের গল্প। সঙ্গেই থাকবেন। জানলা দিয়ে মুখ বাড়িয়ে প্রভাতবাবু বললেন, লিখছেন? তবে থাক, এখন আর ডিস্টার্ব করব না। আমি কাগজ কলম সরিয়ে রেখে আমার শ্রদ্ধেয় প্রবীণ বন্ধুকে স্বাগত জানিয়ে বললাম, আসুন আসুন, ভেতরে আসুন। প্রভাতবাবু একটু দ্বিধান্বিত হয়ে বললেন, কিন্তু আপনি লিখছিলেন যে? বললাম, সব লেখাই কি লেখা? দু একখানা চিঠিপত্রের জবাব দিচ্ছিলাম, আসুন। আমন্ত্রণ পেয়ে প্রভাতবাবু এবার ঘরে ঢুকলেন। সোফায় বসে হাতের ছাতাটিকে মেজের উপর শুইয়ে দিলেন। যাওয়ার সময় পাছে নিতে ভুলে হয়ে যায়, সেজন্যই বোধহয়। প্রিয় বস্তুটিকে চোখের আড়াল করতে চান না। তিনি আসবার সঙ্গে সঙ্গে আমি উচ্চাসন থেকে নেমে তার সামনের নিচু সোফাটিতে বসলাম। তিনি আমার দিকে তাকিয়ে হেসে বললেন, খুব চিঠিপত্র লেখেন বুঝি? একসময় আমারও চিঠি লেখার নেশা ছিল। রাত জেগে জেগে বন্ধুদের চিঠি লিখতাম। এদিক থেকে আমাকে এ ম্যান অফ লেটার্স বলতে পারেন। আমি তার নিজের দেওয়া খেতাবটি স্মিত মুখে স্বীকার করে নিয়ে বললাম, চা চলবে? চায়ের কথায় প্রভাতবাবু প্রসন্ন হয়ে বললেন, তা চলতে পারে, কিন্তু এই দুপুরবেলায় চা চেয়ে আপনার আশ্রম পীড়া ঘটাবো না তো? গারস্থাশ্রম। নিজে তো আর গৃহিণী নই, তাই ভয়ে ভয়ে চলি, পাছে অপরের গৃহিণীর শান্তিভঙ্গ করি। আমি অন্দরমহলের দিকে এগিয়ে গিয়ে 2 কাপ চায়ের ফরমাশ করে আমার নিজের জায়গায় এসে বসলাম। প্রভাতবাবু নামেই প্রভাত। তার বেড়াবার আর গল্প করবার সময় দিন দুপুর আর রাত দুপুর। বয়স 74 হয়েছে। শরীর শীর্ণ হয়ে গেছে, কিন্তু মনকে জীর্ণ হতে দেননি। বাসে ট্রামে স্বচ্ছন্দে চলাফেরা করেন। খুব সামাজিক মানুষ। পছন্দ মতো সভা সমিতিতে গিয়ে হাজির হন। পুরনো বন্ধু বান্ধবদের খোঁজ খবর নেন। আবার নতুন বন্ধু আহরণেরও বিরাম নেই। ছেলের বয়সী নাতির বয়সী সকলেরই তিনি সমবয়সী। ওর নিজের অবশ্য ছেলে নেই, নাতিও নেই। প্রভাতবাবু অকৃতদার। একটু একথা সে কথার পর আমি বললাম, ভালো কথা প্রভাতবাবু, পরশু রাত্রে তো আপনি এলেন না। আমার 2-1 বন্ধুকে বলে রেখেছিলাম যে। তারা এসেছিল আপনার সঙ্গে আলাপ করবার জন্য। আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। প্রভাতবাবু একটু জিভ কেটে লজ্জিতভাবে বললেন, ভুলে গিয়েছিলাম কল্যাণবাবু, একেবারেই ভুলে গিয়েছিলাম। পরশু রাত্রে আমি ছিলাম আলিপুরে আমার এক বন্ধুর বাড়িতে। সেখানে এক অ্যানিভার্সারি আমরা উদযাপন করলাম। বললাম, আপনার বন্ধুর বার্থ অ্যানিভার্সারি বুঝি? প্রভাতবাবু মাথা নেড়ে বললেন, না মশাই, ওসব কিছু নয়। জন্মদিন সে কোনোদিন পালন করে না। এর আগে পূজা পার্বণ কোনো অনুষ্ঠানই তাকে পালন করতে দেখিনি, না সামাজিকভাবে না ব্যক্তিগতভাবে। সন্ধ্যা আহ্নিক, জপতপ, আসন টাসন কিচ্ছু না। বরং আমি তাকে মাঝে মাঝে বলেছি, শৈলেন, ইভেন দ্য ডেভিল হ্যাজ হিজ রিচুয়ালস, তুই কি ডেভিলেরও বাড়া হলি? তারপর কিছুকাল করে দেখছি একটি অনুষ্ঠান পরম নিষ্ঠার সঙ্গে সে পালন করে। বছরে একটি মাত্র দিন। সে অনুষ্ঠানে একটিমাত্র ব্যক্তিকেই সে নিমন্ত্রণ করে। বললাম, সেই ব্যক্তিটি কি আপনি? প্রভাতবাবু বিস্মিত হয়ে কথা স্বীকার করলেন। চা এসে গেল। প্রভাতবাবু চায়ের কাপে ঠোঁট ছুঁয়েই পকেট থেকে প্যাকেট বার করে একটি সিগারেট ধরালেন। সস্তা সিগারেটই খান প্রভাতবাবু। আমি খাই না জেনেও সকৌতুকে একটি অফার করে বললেন, চলবে নাকি? আমার মাথা নাড়া দেখে হেসে বললেন, বেশ আছেন। আমি যে কবে সিগারেট খেতে শুরু করেছি মনেই নেই। বোধহয় স্তন্যপান ছেড়ে দিয়েই ধূমপান ধরেছি। আমি বললাম, কিসের অনুষ্ঠানের কথা বলছিলেন? প্রভাতবাবু বললেন, দাঁড়ান মশাই, দাঁড়ান। গল্প না লিখলেও লেখার রীতিনীতি তো অল্প স্বল্প জানি। বিয়ে না করলেও বরযাত্রী যেমন 1000 বার গিয়েছি,
সাসপেন্স নষ্ট করবার মতন আহাম্মক বলে কি আমাকে আপনার মনে হয়? কথার মাথা যদি আগেই ভেঙে দিই, আপনি আমার গল্পে কান পাতবেন কেন? গল্প অবশ্য আমার নয়, আমার সেই বন্ধুর। আপনাকে কিছু বলতে ভয় হয়, আপনার পেটে তো থাকে না। গোপনে যা কিছু বলি সঙ্গোপনে তা 10 জনের কানে তুলে দিয়ে তবে আপনার নিবৃত্তি। কিন্তু এই গল্প লিখে আপনার সুবিধে হবে না কল্যাণবাবু। এই গল্পের আপনি শ্রোতা পাবেন না। বড্ড পুরনো আমলের গল্প। শুধু পুরনো দিন নয়, পুরনো পরিবেশও নয়, ওল্ড ভ্যালুজের গল্প। পুরনো দিন, কিন্তু আমাদের কাছে তা নতুনই ছিল। আমাদের তখন যৌবনকাল। কতকাল আগে? ধরুন প্রায় আধখানা শতাব্দী। তবু মাঝে মাঝে মনে হয় সে যেন দিনের কথা। মাঝে মাঝে আবার অন্য সময় মনে হয় কত সুদূর সেই দিনগুলো, ডিপ পাস্ট। নিজের অতীতকে মনে হয় যেন ঐতিহাসিক কি প্রাগৈতিহাসিক আমল। সেই আমলে পশ্চিম সীমান্তের এক শহরে কলকাতা থেকে বদলি হলাম। আমি ঘরকুনো নই, তবু যেতে মন সরছিল না। কলকাতায় প্রচুর বন্ধু বান্ধব। অফিসের সময়টুকু ছাড়া আড্ডা দিয়ে দিন কাটে, রাত ভোর হয়। সে আড্ডায় সাহিত্য আছে, সঙ্গীত আছে, থিয়েটারও আছে। কিন্তু যেখানে যাচ্ছি সেখানে চাকরি ছাড়া আর কি থাকবে? সে চাকরিও আবার কি ধরনের শুনুন। সেনাবাহিনীর খাই খরচা পোশাক আশাকে কত লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় বসে বসে তার কড়াক্রান্তি মেলানো। আমার যা জীবন, তাতে ওই হিসেবের কাজে আমার মনই ছিল না। তবু চাকরি হলো চাকরি। স্বামীকে ভালো না বাসলেও সতী নারীর তার ঘর করা ছাড়া উপায় কি? সেই শহরে আমি একটা মাঝারি ধরনের মেসে গিয়ে আস্তানা গড়লাম। যতটা নির্বান্ধব নিজেকে ভেবেছিলাম, দেখলাম তা হয়নি। আমার মেসের ঘরে ছোটখাটো বেশ একটি আড্ডা জমে উঠেছে। গান, গল্প, হাসি ঠাট্টা, তাস পাশা সবই চলে। যাদের অন্য রকমের নেশা আছে তারাও তার ব্যবস্থা করে নেয়। সেই আড্ডায় আমাদের শৈলেন সেনও আসতে শুরু করলেন। শৈলেন আমার কালিগ। শুধু একই সেকশনে আমরা কাজ করি। শৈলেন আমার মতো নয়, মন দিয়ে কাজকর্ম করে, বেশ গুণবান ছেলে। কিন্তু গুণের চেয়েও বেশি চোখে পড়ে ওর রূপ। আমার বন্ধু হলে কি হবে, আমার মতন কিন্তু কালো কুৎসিত নয়। মাথায় আমার চেয়ে ইঞ্চিখানে কি ইঞ্চি দেড়েক খাটো। আমি তো প্রায় 6 ফুট, শৈলেন অত লম্বা নয়। কিন্তু তার কোন দিকে কোনো ঘাটতি নেই। টুকটুকে রং, টানা নাক চোখ, মাথা ভর্তি কালো কুচকুচে চুল, সুন্দর গড়ন। শৈলেন অবশ্য স্পোর্টসম্যান কি জিমস্টার ছিল না, তবুও রূপ মেয়েলি রূপ নয়, পুরুষেরই রূপ। সেই পৌরুষ ওর গাম্ভীর্যে ধৈর্যে স্থির তার ফুটে উঠত। যতদূর মনে হয় আমাদের প্রথম বন্ধুত্ব অসবর্ণ বন্ধুত্ব। ওর ব্যক্তিত্বের মধ্যে এমন কিছু আছে যা আমার মধ্যে নেই, আবার আমার মধ্যেও হয়তো এমন কিছু ছিল যার অভাব ও নিজে মনে মনে অনুভব করত। আমাদের প্রথম আকর্ষণ ছিল সেই বিসদৃশতার আকর্ষণ। শৈলেন আমাদের আড্ডায় চুপচাপ এসে বসে থাকত। কখনো আমার র‍্যাক থেকে একটা বই তুলে নিয়ে পড়ত, কখনো বা শুধু তাকিয়ে তাকিয়ে দেখত আর 5 জনের কাণ্ড কারখানা। লাজুক মুখচোরা স্বভাব ছিল খুব। এখন আর অবশ্য তেমন নেই। সবাই চলে গেলে যদি সময় থাকত, শৈলেন আমার কাছে এসে বসত। তখন সমবয়সী সমরুচি 2 যুবক বন্ধুর মধ্যে যেসব কথা হয়, আমাদেরও তাই হতো। সেদিন শৈলেন নির্জন স্থান কাল বেছে আমাকে বলল, তোমার সঙ্গে একটা কথা আছে। বেশ তো, বলো। প্রস্তাবনাটুকু করে শৈলেন চুপ করে রইল। আমি বললাম, কি হলো, কথা থাকার এই নমুনা? শৈলেন বলল, না, থাকবে। বললাম, থাকবে কেন? তুমি যা বলতে পারছো না আমি বলে দিচ্ছি। তারপর ওর গলার অনুকরণ করে বললেন, প্রভাত, আমি ভাই প্রেমে পড়েছি। পড়েছি মানে পড়ে একেবারে অতলে তলিয়ে গেছি।
এখন তুমি আমাকে উদ্ধার করো। শৈলেন বলল, কি করে বুঝলে? ও কথা আমারই কথা। বুঝতে কি আর বাকি থাকে? তোমাদের বাড়িতে গিয়েই সেদিন আমি টের পেয়েছি। শৈলেন চুপ করে রইল। সেই শহরে আমিই মেসের বাসিন্দা ছিলাম, শৈলেন তা ছিল না। সেখানে ওর বাবা বিরাট এক সরকারি কোয়ার্টার্সে বাস করতেন। বাবা মা ভাই বোন টোন নিয়ে এক বৃহৎ পরিবার। শৈলেন অফিস ছুটির পর আমাকে মাঝে মাঝে ওদের বাড়িতে নিয়ে যেত। ওর মা আমাকে ছেলের মতো যত্ন করতেন, নিজের হাতে খাবার তৈরি করে খেতে দিতেন। ওর ভাই বোনগুলিও আমাকে খুব ভালোবাসত। আপনাকে বলতে বাধা নেই, সেকালের আরো কয়েকটি প্রবাসী বাঙালি বাড়ির দরজা কিন্তু আমার কাছে সহজেই খুলে গিয়েছিল। তবু শৈলেনদের বাড়ি আমার সবচেয়ে বেশি ভালো লাগত। ওদের বাড়িতেই আমি মাধুরীকে প্রথম দেখি। মেয়েটির রূপ লাবণ্য দেখে আমি ভেবেছিলাম ও বুঝি শৈলেনেরই বোন। একই রকমের মাজা রং, মেয়ে বলে আরো বেশি ফর্সা মনে হয়। মুখশ্রীও ভারী সুন্দর। আমার নিজের অবশ্য একটু লম্বাটে ছাঁচি পছন্দ, কিন্তু বাটার মতো মুখও যে একটি ফুটন্ত পদ্ম ফুলের মতো দেখতে হয় তা যেন আমি সেই প্রথম দেখলাম। মাথায় এক রাশ চুল, যেমন ঘন তেমনি কালো আর লম্বা। অমন রেশমের মতো সুন্দর চুল আমি আর দেখিনি। মাধুরী যে শৈলেনের বোন না, শৈলেনের মাকে মাসিমা মাসিমা বলে ডাকলেও ও যে কোন মাসির মেয়ে নয়, খানিক বাদেই আমি তা বুঝতে পেরেছিলাম। মাধুরীরা জাতে বামুন, পদবীতে মুখুজ্জে। শৈলেনরা যে মহল্লায় যে রাস্তায় থাকে, মাধুরীদের বাড়িও সেইখানে। কয়েক গজের মাত্র ব্যবধান। দুই পরিবারের মধ্যে খুব ঘনিষ্ঠতা, যাওয়া আসা খাওয়া দাওয়া সব চলে। এই বাড়ির মা ও বাড়ির ছেলে মেয়েদের মাসিমা, ও বাড়ির মা এই বাড়ির ছেলে মেয়েদের মাসিমণি। শৈলেন বলল, তুমি কি করে বুঝলে? আমি বললাম, বুঝলাম তোমাদের লুকিয়ে লুকিয়ে তাকাবার ভঙ্গি দেখে, তোমার টেবিলের ওপর মাধুরীর নাম লেখা বইগুলি দেখে, আর তার গানের খাতায় তোমার নিজের হাতের নাম লেখা দেখে। শৈলেন ধরা পড়ে গিয়ে হেসে ফেলল, বলল, ওইটুকু সময়ের মধ্যে তুমি এত দেখে ফেললে? প্রভু, তোমার গোয়েন্দা বিভাগে কাজ নেওয়া উচিত ছিল। শৈলেন আদর করে আমাকে প্রভু বলে ডাকত, কখনো বা বলতো গুরুদেব। আমি ছিলাম ওর ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। ধরা পড়ে গিয়ে শৈলেন সব কথাই আমাকে বলল। ও তো বলবার জন্যই এসেছিল। ওদের সেই কৈশোরের ভালোবাসার কথা, সবাইকে লুকিয়ে লুকিয়ে মেলামেশার কথা, প্রথম তারুণ্যের ভরা যৌবনের একমাত্র নেশার কথা শৈলেন আমাকে সবই খুলে বলল। একসময় ছিল যখন ওরা লুকোতেই ভালোবাসত, বাড়ির লোকজনের কাছ থেকে লুকোতো, নিজেদের কাছ থেকেও লুকোতো। কিন্তু এখন আর সেই দিন নেই। এখন ওরা চায় ওদের ভালোবাসাকে দুই বাড়ির বাসিন্দারাই স্বীকার করে নিক। যে মাধুরী ওদের বাড়িতে মেয়ের মতোই আদর যত্ন পায়, সে এবার বউ হয়ে ঘর আলো করে তুলুক। যে শৈলেন মাধুরীদের বাড়িতে সৎ আদর্শবান ছেলের সম্মান পেয়ে থাকে, সে আরো একটু মধুর পদগৌরব লাভ করুক, জামাতৃপদ। আমি বললাম, বাধা কিসের? শৈলেন বলল, বাধা হচ্ছে জাতের। আমি বললাম, ধুত্তুরি তোর জাত। এক কাজ কর না, মাধুরীর বাবা যদি স্বেচ্ছায় সম্প্রদান না করেন, তুমি সুভদ্রা হরণ করো, আমি তোমাদের রথ চালিয়ে নেব। সর্ব ধর্ম পরিত্যাজ্য মামেকাং সরসং ব্রজ। শৈলেন বলল, না ভাই, তা হবার নয়। কেন? মাধুরী কি ভয় পায়? শৈলেন বলল, ভয় আছে, দ্বিধাও আছে। তাছাড়া ওর ওই গোঁড়া বদরা কি বাপকে বড় বেশি ভালোবাসে। বাপের অমতে কিছু করবার কথা মাধুরী ভাবতেই পারে না। বললাম, তাহলে চলো, ওই ইঞ্জিনিয়ার ভদ্রলোককে আমরা বুঝিয়ে সুঝিয়ে রাজি করোই। আমি তোমার উকিল হতে রাজি আছি। শৈলেন বলল, ওরে বাবা, তাহলে সঙ্গে সঙ্গে ওদের বাড়ির দরজা আমাদের সামনে বন্ধ হয়ে যাবে। আমার বাবাও কি সেই অপমান সহ্য করবেন? একটি জানলাও ওদের দিকে খোলা রাখবেন না।
ব্যাপারটা জানে সবাই, বোঝেও সবাই, কিন্তু কেউ মুখ ফুটে উচ্চারণ করে না। তাহলে এতদিনের পুরনো বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। বললাম, তোমার বাবা মার কি মত? শৈলেন বলল, তাঁদেরও মত নেই। এই ভালোবাসার বিয়েতে তাদের বড় ভয়। তাদের ধারণা এই গন্ধর্ব বিয়ের পর আমরা আলাদা কোথাও গিয়ে বাসা বাঁধব, বাপ মা ভাই বোনদের দেখব না। শৈলেন নিজে তো ভীতুই, আমিও যে ওর জন্য কিছু বীরত্ব দেখাবো তাও হতে দিল না। ওর ভয় তাতে সব নষ্ট হয়ে যাবে, যেটুকু পাচ্ছে তাও সে হারাবে। আর কিছু না হোক, দিনান্তে দুজনের দেখা তো হচ্ছে, একজন আরেকজনের গলা তো শুনতে পাচ্ছে, লুকিয়ে লুকিয়ে অল্প অল্প আদর আহ্লাদটুকু তো চলছে, সেইটুকুও আর থাকবে না। আমি হেসে বললাম, শৈলেন, তুমি তাহলে ওই গল্প নিয়েই থাকো, বড় কোনো আশা আর করো না। তারপর দুই বাড়িতেই গোপনে গোপনে কিছুদিন ঘটক যাতায়াত শুরু করতে লাগলো। মাধুরীরও সম্বন্ধ দেখা চলতে লাগলো। শৈলেনের ইচ্ছার বিরুদ্ধে পাত্রীর খোঁজ খবর নেওয়া চলল। পণ যৌতুক সহ শালঙ্কারা কন্যা অনেকেই ওকে সম্প্রদান করতে রাজি ছিলেন, কিন্তু শৈলেন গড় রাজি। ফলে ঘটকরা শুধুই আনাগোনাই করেন, একটি প্রজাপতিও কোনো বাড়িতে উড়ে বসে না। তারপর আমি সিমলায় বদলি হলাম। চলে আসার দিনে মাধুরী ওদের বাগান থেকে বড় একটি রক্তগোলাপের তোড়া আমাকে প্রেজেন্ট করেছিল, আর পেয়েছিলাম দুটি অমূল্য মুক্তাবিন্দু। ওর সেই কালো আয়ত সিক্ত দুটি চোখের দিকে তাকিয়ে আমি বলেছিলাম, মাধু, অমন করছো কেন? মাধুরী বলেছিল, প্রভাতদা, আমাদের তো আর কোনো বন্ধু নেই, আমাদের ভুলে যেও না। আমি আমার বন্ধুর প্রভু প্রতিভু, তার চেয়ে বেশি কিছু নই। আমি সবসময় অক্সিলিয়ারি ভার্ব, কখনো মূল ক্রিয়াপদ হইনি, কি হতে পারিনি। কিন্তু তা সত্ত্বেও মনে হয় না কিছু কম পেয়েছি। শৈলেনকে বললে কি হবে, আমিও তো অল্প নিয়েই আছি, আমিও তো অল্প অল্প খুঁতকরু দিয়েই জীবনতর ভিক্ষের খালির ভরেই তুলেছি। প্রভাতবাবু ঘড়ির দিকে তাকালেন, তারপর বললেন, ওরে বাবা, এবার সংক্ষেপে সারি, নইলে আপনি গিন্নির তাড়া খাবেন, আমার এক কাপ চায়ের বরাদ্দও বন্ধ হয়ে যাবে। আমি সিমলায় বদলি হবার কিছুদিন বাদে শৈলেন গেল পাটনায়। সরকার ভাগ্য নিয়ন্তা, আমাদের দুই বন্ধুকে মাঝে মাঝে অনেক দূরে দূরে ঠেলে দেন। আবার কখনো কখনো আমরা একই স্টেশনে 6 মাস কি 1 বছরের জন্য মুখোমুখি দাঁড়াই, একই টেবিলে মুখোমুখি বসে কাজ করি, গল্প করি। দেখে আনন্দ হয়, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের চেহারা বদলাচ্ছে, আমরা জীবনের এক স্টেশন থেকে আরেক স্টেশনে বদলি হচ্ছি। কিন্তু একটি জায়গায় আমাদের কোনো অদল বদল হয়নি, সেই ক্ষেত্রটি বন্ধুত্বের। আমরা 6 মাসের মধ্যে আপনি থেকে তুমিতে নেমেছিলাম, তুমি থেকে তুইতে নামতেও বছর দুয়েকের বেশি দেরি হয়নি। দূরে থাকলেও আমরা একজন আরেকজনের সব খবরই রাখি। চিঠিপত্রই বেশি চলে, দেখা সাক্ষাৎ কখনো সখনো। মাধুরীর মা মারা গেছেন, দুই ভাই বড় হয়েছে, বাপ আর বুড়ো সেই জাঁতরেল বাপ এখন একেবারে অসহায় মেয়ের উপর একান্তভাবে নির্ভরশীল। একাধারে মাধুরী যেন জায়া, জননী, দুহিতা। শৈলেনের বাবা মা দুই মারা গেছেন, ভাই বোনরা তাকে জ্ঞান করে তমেব পিতা চ মাতা সমেব, শৈলেন তাদের বিয়ে থা দিয়েছে। তারা যে যার চাকরির জায়গায় সংসার পেতেছে। তবু চিরকুমার বড় দাদা সংসারের বটবৃক্ষ। আমি ওকে চিঠিপত্র লিখতাম, মাধুরীর সঙ্গেও চিঠিপত্র চলত। তারপর আমি আর শৈলেন প্রায় একই সঙ্গে রিটায়ার করি। শৈলেন এক্সটেনশন পেয়েছিল, গোটা কয়েক প্রমোশনও পেয়েছিল, আমি পাইনি। তার বদলে আমি সারা ভারত টোটো করে ঘুরেছি, শখের রঙ্গমঞ্চে উঠে গালে রং মেখে মাথায় পরচুলা লাগিয়ে বুড়ো বয়সেও হিরো সেজেছি। মাঝে মাঝে আধা সাহিত্যিক আধা রাজনৈতিক বক্তৃতা মঞ্চে উঠে বসেছি। এখন ধর্মসভায় যাই, আপনি তা নিয়ে মনে মনে হাসেন।
এখন আমার আর শৈলেনের দেখা হয় ডালহৌসিতে পেনশনের টাকাটি আনতে গিয়ে। শৈলেন আর আমি দুজনেই রিটায়ার করার পর থেকে কলকাতায় আছি। ও দক্ষিণে, আমি উত্তরে। ঘন ঘন দেখা সাক্ষাৎ আর হয় না, আর চিঠিপত্র লেখালেখিও বন্ধ। শৈলেন একবার লিখেছিল, তোর হাতের লেখা একেবারে অপাঠ্য হয়ে গেছে রে, একটুও বুঝতে পারি নে। তারপর থেকে আমি ওকে রাগ করে চিঠি লেখা ছেড়ে দিয়েছি। এখন শুধু ফোনে কথা বলি। শৈলেন আলিপুরে সুন্দর একটি দোতলা বাড়ি করেছে। আগে ভাইপো ভাইজিরা থাকতো, এখন নাতি নাতনিরা। কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে। আমাকে বাড়িঘর কিছু করতে হয়নি। পৈতৃক বাড়ি আছে, দাদার সঙ্গে আমি তার অংশীদার। কিন্তু নামেই। মনে মনে আমি অনিকেত, জানেনই তো। বাড়িতে কতটুকু সময়ই বা থাকি। আজ থেকে বছর 12 আগের কথা। পেনশনের টাকাটা গুনে নিচ্ছি, কে যেন পিছন থেকে খপ করে আমার হাতখানা ধরে ফেলল। এই পরমার্থবাদী, অর্থের ওপর অত লোভ কেন রে? চেয়ে দেখি শৈলেন। হেসে বললাম, বুড়ো বয়সে কামিনী ছাড়া যায়, কিন্তু কাঞ্চন ছাড়া যায় না। ফলমূল কিনতেও পয়সা লাগে। শৈলেন আমাকে নিয়ে গেল চায়ের দোকানে। বলল, তোর সঙ্গে কথা আছে। একটা নিরিবিলি টেবিলে বেছে নিয়ে দুজনে মুখোমুখি বসলাম। জরা কারো ধরেছে চুলের মুঠি, ঘুষি মেরেছে কারো বা দাঁতের গোড়ায়। শৈলেনের মাথা একেবারে সাফ, আমার দুপাটি দাঁত বাঁধানো। শৈলেন বেশি কথা না বলে বুক পকেট থেকে একখানা খামের চিঠি বের করে আমাকে বলল, পড়ে দেখ। খুবই চেনা হাতের লেখা, এখনো অকল্পিত মুক্তার মতো। বললাম, এ তো তোর চিঠি। শৈলেন ধমক দিয়ে বলল, আহা, পড়ি না। আমার চিঠি যেন তুই কোনোদিন পড়িসনি। খামের ভেতর থেকে চিঠিখানা বের করে পড়লাম। কাগজখানা পুরো মাপের, কিন্তু চিঠিতে দুটি মাত্র লাইন। তোমার সঙ্গে বিশেষ কথা আছে, অবশ্যই এসো। ইতি, তোমার মাধুরী। হেসে বললাম, আমি আমার কথাটা হ্যামেন্ড করে নিচ্ছি। দেখছি বুড়ো বয়সেও কাউকে কামিনীতেও ছাড়ে না। কোথায় আছে সে? শৈলেন বলল, ব্যারাকপুরে, ভাইদের কাছে। বাবা মারা যাবার পর মাধুরীরা যে লক্ষ্ণৌর বাসা তুলে দিয়ে কলকাতার দিকে চলে এসেছে তা জানতাম, কিন্তু ঠিক কোথায় আছে তা জানতাম না। শৈলেন বলল, ভাইরা চাকরি বাকরি করে। মাধুরীও স্কুলে মাস্টারি নিয়েছিল, শরীর ভেঙে পড়ায় বাধ্য হয়ে ছেড়ে দিয়েছে। শুনেছি ওর বাবা বেশি কিছু রেখে যেতে পারেননি। 1,030 টাকা জোর করে মেয়েকে গচিয়ে দিয়ে গেছেন। ছেলেরাও কিছু কিছু পেয়েছে। ইদানিংকার খবর আমি আর রাখতাম না। অনেকদিন চিঠিপত্র বন্ধ হয়ে গিয়েছিল। শৈলেন বলল, বহুদিন ধরে অসুখে ভুগছে রে। চল একবার দেখে আসি, শুনে আসি জরুরি কথাটা কি। বললাম, তুই একাই যা, আমি গেলে তো কথা বন্ধ হয়ে যাবে। না, তুইও চল, আজই চল। আমি বলেছিলাম আরেকদিন যাওয়া যাবে, কিন্তু শৈলেন আর দেরি করতে রাজি নয়। আবার কবে দেখা হবে কে জানে। দুজনে দুজনের বাড়িতে দুটি ফোন করে দিয়ে আমরা চললাম ব্যারাকপুরে। শৈলেন ট্যাক্সি করতে চেয়েছিল। আমি বললাম, পেনশনের গোনা টাকা অত বেহেসাবি খরচ করিস নে, চল বাসেই যাই। যাওয়ার পর আমি কলেজ স্ট্রিট মার্কেট থেকে 1 ডজন বেশ টাটকা বড় সাইজের রজনীগন্ধা নিয়ে গেলাম। শৈলেন ঠাট্টা করে বলল, তোর দেখি এইসব শখ খুব আছে। স্টেশনের কাছাকাছি বাড়িটি, দোতলার একটি ফ্ল্যাটে ওরা থাকে। কড়া নাড়তে একটি বউ এসে দরজা খুলে দিল। আমরা নিজেদের পরিচয় দিতে সে আমাদের মাধুরীর ঘরে নিয়ে গেল। ছোট্ট একখানা খাটের ওপর মাধুরী শুয়ে আছে। ধবধবে বিছানা, পরিপাটি করে পাতাও, ঘরখানিও পরিষ্কার। কিন্তু এ কি চেহারা হয়েছে মাধুরীর! বিছানার সঙ্গে লেগে গেছে দেহ, ওর যেন উঠে বসবার শক্তিই নেই। তবু মাধুরী যেন আমাদের দেখে নতুন শক্তি পেল, উৎসাহে বসল রোগী শয্যার উপরে। আমার দিকে চেয়ে একটু হেসে বলল, আমি জানতাম তুমিও আসবে।
তারপর মাধুরী কি কাণ্ডটা করল শুনুন। ওর দুই ভাইয়ের বউকে ডেকে বলল, ও ঘরে লক্ষ্মীর আসনের কাছে একটি সিঁদুরের মুছি আছে, তাতে সিঁদুর গুলে রেখেছি, নিয়ে এসো। ছোট বউ নিয়ে এলো সেই সিঁদুরের মুছি। মাধুরী তার হাত থেকে সেটি তুলে নিয়ে শৈলেনের হাতে দিয়ে বলল, ওই সিঁদুর আমার সিঁথিতে পরিয়ে দাও। আমি আইবুড়ো থেকে মরতে চাইনি। আমি চেয়ে দেখলাম মাধুরীর সেই মেঘের মতো কেশ রাশি আর নেই। বয়সে ততটা নয়, কিন্তু রোগ ব্যাধিতে ওর চুল পাতলা হয়ে গেছে। মাঝে মাঝে রূপালী রেখাও চোখে পড়ছিল। শৈলেন ওকে সিঁদুর পরিয়ে দিল। বউরা শাঁখ বাজাতে চেয়েছিল, কিন্তু মাধুরী হাত ইশারায় তাদের বারণ করল। আমি বললাম, মাধু, তুমি পাকা চুলে সিঁদুর পরবে বলে এতদিন বসেছিলে? প্রতিপদের চাঁদের মতো মাধুরীর মুখে এক চিলতে হাসি রেখা। মাধুরী বলল, ঠিক আছে শৈলেন্দা, এবার তুমি বাকি মন্ত্রটুকুও পড়ে দাও। আমি কি বামুন যে মন্ত্র পড়াবো? তাছাড়া আমি নিজেই তো মন্ত্রমুগ্ধ। তবু আমি ধীরে ধীরে দুটি লাইন আবৃত্তি করলাম। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। ওরা পড়ল না, কিন্তু কান পেতে শুনল। জীবনে কত বিয়ের বরযাত্রী না গিয়েছি, কত দূর দুর্গম জায়গায় দুঃসাহসিক অভিযান, কিন্তু এমন বরযাত্রী কখনো হইনি কল্যাণবাবু। এমন পৌরোহিত্যও কখনো করিনি। সেদিনে সেই রজনীগন্ধার গুচ্ছ কিনে নেওয়া আমার সার্থক হয়েছিল। সেই ফুল মাধুরীর বিছানার একপাশে রেখে দিলাম। কিছুক্ষণের জন্য ওর রোগশয্যা হয়ে উঠল ফুলশয্যা। মাধুরী কিন্তু তারপর বেশি দিন বাঁচল না। ওর ভাইরা খরচপত্র করে চিকিৎসা করেছিল। শৈলেনও চেষ্টা ত্রুটি করেনি। কলকাতায় এনে সেরা নার্সিং হোমেও রেখেছিল, কিন্তু ওর পেটের আলসার কিছুতেই ভালো হলো না। অপারেশন টেবিলেই ও মারা গেল। আমি আরেক ডজন রজনীগন্ধা নিয়ে ওকে দেখতে গেলাম। মুখাগ্নি করেছিল শৈলেনী। নিজের গাঁট থেকে 1,000-5 টাকা বার করে শ্রাদ্ধ শান্তি করল, লোকজন খাওয়ালো, কীর্তনীয়রদের ডাকলো বাড়িতে। আমরা তো অবাক। এর আগে কোনোদিন এসব ব্যাপারে ওর বিশ্বাস ছিল না। বুঝতে পারলাম মাধুরীর ইচ্ছা। সেই মধুর হৃদয়ের আরও একটি অন্তিম ইচ্ছার নিদর্শনও শৈলীন আমাকে দেখালো। আগে যেমন প্রেমপত্র বুক পকেটে নিয়ে ঘুরত, তেমনি আরও একখানি মোটা এনভেলপ ওর পকেটে ঘুরছিল। মাধুরী বলে গিয়েছিল, আমি মরার আগে এই চিঠি খুলবে না। খোলার পর দেখা গেল চিঠি নয়, একটি সবুজ রঙের খামে 30,000 টাকার চেক মাধুরী শৈলেনকে লিখে দিয়ে গেছে। শৈলেন বলল, আমি এই টাকা নেব কেন? আমি বললাম, নিয়ে নাও। বিয়ে করেছ, যৌতুক তো কিছু পাওনি, পণের টাকাটা ছাড়বে কেন? শৈলেন মাধুরীর ভাইদের কিছু দিল, আর বাকিটা দিল হাসপাতালে। মাধুরীর নামে একটি বেড খোলার জন্য দুস্থ নারীদের সেখানে চিকিৎসা হয়। তারপর থেকে বছরে একটি দিন মৃত্যুতিথি পালন করে শৈলেন। সেই অনুষ্ঠানে আমি একমাত্র অতিথি। ঘরের দেয়ালে মাধুরীর মাঝারি সাইজের একখানা ফটো টাঙানো। তার একালের ফটো নয়, সেকালের ফটো, তার সেই প্রথম তারুণ্যের। সেই উদ্বিগ্ন যৌবনার ছবি সামনে নিয়ে আমরা দুই বুড়ো দুখানি চেয়ার পেতে মুখোমুখি বসি, চা খাই, গল্প করি। কখনো বা সব কথা বন্ধ করে শুধু চুপ করে বসে থাকি। শৈলেন মৃত্যুর হাত থেকে একটি প্রেমকে রক্ষা করেছে, আর আমি জরার হাত থেকে একটি বন্ধুত্বকে বাঁচিয়ে চলেছি। প্রভাতবাবু উঠে দাঁড়ালেন। ছাতাটি সামনে থাকা সত্ত্বেও আজ তিনি ভুলে ফেলে যাচ্ছিলেন। আমি সেটি তার হাতে তুলে দিলাম। তিনি মৃদু হেসে বললেন, থ্যাঙ্কস। এতক্ষণ পড়ছিলাম নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি প্রেমের গল্প। আশা করি সঙ্গেই ছিলেন আমার। ভালো থাকবেন আমার শ্রোতা বন্ধুরা, এবং ভালো রাখবেন আশপাশের সবাইকে।